ঘটনাস্থলে দিশেহারা রায়কে সহায়তা করে ওখানকার পুলিশ। তো বন্ধুরা, মিঠিঝরা ধারাবাহিকে নতুন আপডেট নিয়ে আবারও তোমাদের সামনে হাজির হয়ে গেছি। নিরুপায় হয়ে সকলের কাছে হাত জোড়ো করে অনুরোধ করতে থাকে আর সাহায্য চায়। বারবার করে সকল ড্রাইভারের কাছে হাত জোড়ো করে সাহায্য চায় যে আমাদেরকে সাহায্য করো, না হলে আমার স্বামী বা এখানেই প্রাণ হারাবে। এদিকে অনির্বাণের ভয়াবহ অবস্থা, ঠিক তখনই পুলিশ এসে ওখানে হাজির হয় আর পুলিশরা বলতে থাকে, দেখুন আমরা আপনাকে সহায়তা করার জন্যই এসেছি, আর আমরা ঘটনাস্থলে এসেছি কি হয়েছে না হয়েছে দেখার জন্য। তো ইতিমধ্যে আমরা অ্যাম্বুলেন্সকেও খবর দিয়ে দিয়েছি, আমাদেরকে অ্যাম্বুলেন্সে করে হসপিটালে নিয়ে যাবে। আপনার স্বামীকে নিয়ে একবারেও টেনশন করবেন না। তখনই রাই অনির্বাণকে বলতে থাকে, অনির্বাণ তোমার কিচ্ছু হবে না। আর পুলিশ অফিসাররা যখন অনির্বাণকে দেখে তখন বলতে থাকে যে আপনার স্বামী তো অনেক বেশি রক্তক্ষরণ হয়ে গেছে, এই পেশেন্টকে বাঁচানো অসম্ভব। এই কথা বলা মাত্রই রাই চিৎকার করে ওঠে আর বলতে থাকে, আপনারা একেবারেই বাজে কথা বলবেন না, কারণ আমার স্বামী আমাকে ছেড়ে কখনো যেতে পারে না। বলতে না বলতেই অনির্বাণ জ্ঞানহারা হয়ে যায় আর তখনই রাই চিৎকার করে আর রাই বলতে থাকে, আমাকে ছেড়ে কখনোই যেতে পারো না তুমি অনির্বাণ, তুমি আমার জন্য বাঁচবে, তোমার কিচ্ছু হবে না। কিন্তু আমাকে বলেছো আমরা বাঁচলে একসঙ্গে বাঁচবো আর মরলে একসঙ্গে মরবো, তাই আমাকে রেখে তুমি কিছুতেই যেতে পারো না। ওদিকে অ্যাম্বুলেন্স আসায় পুলিশের সহায়তায় রাই আর অনির্বাণ যখন হাসপাতালে পৌঁছে যায়, তখনই হাসপাতালের ডক্টর অনির্বাণকে দেখে বলতে থাকে, দেখুন রোগীর কন্ডিশন খুবই খারাপ, আপনি ভগবানকে ডাকুন আর আমাদের সাধ্যমতো আমরা চেষ্টা করছি। ডক্টররা আরো বলতে থাকে, উনি বাঁচবে কিনা সে কথা আমরা বলতে পারবো না। তখনই রাই অঝরে কাঁদতে থাকে আর বলতে থাকে, ঠাকুর এ যাত্রায় তুমি আমার স্বামীকে ফিরিয়ে দাও আমার কাছে, আমি আর কোনোদিন এই পাহাড়ে আসবো না। জানি না কোন অশুভ শক্তিতে আমি আর অনির্বাণ পড়ে গেছি। তখনই ডক্টররা বলতে থাকে, আপনি ভগবানকে ডাকুন, এছাড়া আমাদের হাতে কিছুই নেই। তখনই পুলিশ অফিসার এসে বলতে থাকে, আপনি বরং আপনার বাড়ির কাউকে ডাকুন, কারণ ওনার অবস্থা খুবই ক্রিটিক্যাল। ওদিকে রাই কোনো কিছু রাস্তা না পেয়ে অনির্বাণের বাবা মাকে ফোন করে সব কথাটা বলতে থাকে। তখনই অনির্বাণের মা অঝরে কাঁদতে থাকে আর বলতে থাকে, শোনো মেয়ে, তোমার জন্যই আজকের আমার ছেলের এই দশা। এখন আমার ছেলে মৃত্যুর সঙ্গে লড়াই করছে, আমার ছেলের যদি কিছু হয়ে যায় আমি নিজের হাতে তোমাকে পুলিশে তুলে দেবো। তুমি বোঝো না আমার ছেলের জন্য তুমি কতটা অলক্ষী। তখনই অনির্বাণের বাবা বলতে থাকে, সৈনী এসব কথা বলে টাইম নষ্ট করে আমাদের লাভ নেই, তুমি আমাদের ফ্লাইটের টিকিট কেটে ওখানে পৌঁছতে হবে। অনির কন্ডিশন কিরকম, ভালো না মন্দ, সেটা আমরা কি করে এখান থেকে বলবো। এই কথা শোনা মাত্রই শর্মি কাঁদতে কাঁদতে বলতে থাকে যে আমিও অনিদার কাছে যাব। তখনই অনির্বাণের মা বলতে থাকে, একদমই না, কারণ তুই হলি আমার ছেলের জীবনে সর্বনাশী। তুই যদি জেদ করে এই রাইকে যদি না আমার ছেলের জীবনে নিয়ে আসতিস, তাহলে এই দিনটা আমাদেরকে দেখতে হতো না। রাই স্রোতকে ফোন করে আর তখন বলতে থাকে, তুই আমাকে অনেকবারই ফোন করেছিলিস, তখন আমি ফোনটা ধরতে পারিনি, কারণ এদিকে বড় অঘটন হয়ে গেছে। তখনই স্রোত বলতে থাকে, কি হয়েছে দিদি ভাই, তুই এইভাবে কাঁদছিস? কথা শোনা মাত্রই নীলু বসে বসে মনে মনে ভাবতে থাকে আর বলতে থাকে, তাহলে আমার প্ল্যান সাকসেসফুল হয়েছে, যেহেতু রাই দিদি ভাই এভাবে কাঁদছে। দেখ দিদি ভাই, তোর এই জ্বালা যন্ত্রণাতে আমার জ্বালা যন্ত্রণা মিটবে। ঠিক তখনই রাই বলতে থাকে, দেখ তোর অনিদাদা ভাইয়ের অনেক বড় অ্যাক্সিডেন্ট হয়ে গেছে আর আমরা এখন হসপিটালে আছি। তো এই কথা শোনা মাত্রই স্রোত বলতে থাকে, কি করে এসব হলো দিদি ভাই? রাই বলতে থাকে, আমার কোনো কিছু মাথায় আসছে না, হঠাৎই আমাদের গাড়ির ব্রেক ফেল হওয়ায় বড় একটা ট্রাক্টরের সঙ্গে আমাদের ধাক্কা লেগে যায়, আর তারপর থেকে অনির্বাণের অনেক রক্তক্ষরণ হয়ে গেছে। তো বন্ধুরা, এই ছিল মিঠিঝরা ধারাবাহিকে নতুন আপডেট। এই ধরনের নিত্য নতুন আপডেটগুলো পেতে আমার ভিডিওর সঙ্গে থাক। তো বন্ধুরা, প্রত্যেকদিন মিঠিঝরা গল্পের সঙ্গে সঙ্গে আমার ডেইলি লাইফস্টাইল ব্লগ শেয়ার করি, প্লিজ আমার ব্লগগুলো দেখে আমার পাশে থাকবে। তো চলো এখন আমার ব্লগ ভিডিওর সঙ্গে কি করে না করে দেখতে থাকো। তো বন্ধুরা, তোমরা যে যেখান থেকে আমার ভিডিওটা দেখছো, আশা করব আমার রাধা মাধবের আশীর্বাদে সবাই খুব ভালো আছো, আর তোমাদের ভালোবাসায় রাধা গোবিন্দের আশীর্বাদে আমি তো খুব ভালো আছি। তো চলো এখান থেকেই ভিডিওটা শুরু করি, পুরো ভিডিও দেখবে, আশা করব তোমাদের খুব ভালো লাগবে। তো এখানে দেখো, তো এটাতে কি আছে, পেয়ারা আছে। তো ঠান্ডা দেখলাম কি হাত দিয়ে ফ্রিজের ভেতরে মনে হচ্ছে ছিল। তো পেয়ারাগুলো এখন আমি ঢেলে নেব, আর ফ্রিজের ভেতরে মনে হচ্ছে কয়েকদিন রেখে দিয়েছিল, তো পেড়ে নিয়ে এসেছিলো যে, ওই যে দেখো একটা পেয়ারা কিন্তু নষ্ট হয়ে গেছে। আর আমি জল দিয়ে এখন ভালো করে পরিষ্কার করে ওদেরকে লবণ দিয়ে খেতে দেব।
আর এখন চলে এসেছি পুকুর ঘাটে। তো বাসনপত্রগুলো পরিষ্কার করে নিয়ে যেতে হবে। ওই দুপুরবেলা যে খেয়েছিলাম তো ওইগুলো মানে ডুবিয়ে রেখে আমি কিন্তু কিরণকে নিয়ে শুয়ে পড়েছিলাম। আর এখন উঠে পড়েছি, কাজগুলো তো তাড়াহুড়ো করে গোছাতে হবে। তো তার ফাঁকে কিন্তু গরুর ঘাস কাটতে হবে, তারপর কিরণ শোনা আছে, বাড়িতে অন্যান্য কাজগুলো এখন সন্ধ্যার মুখে থাকে। তো কিরণ যেহেতু উঠে পড়েছে আমি গিয়ে ওর চুলগুলোও বেঁধে দেব। তো এখন চলে এসেছি, আর ওর মাথার চুলগুলো এত বড় আর কোঁকড়ানো চুল, তো ও চিরুনি দিতে দেওয়ার সময় কান্নাকাটি শুরু করে, খুবই কান্নাকাটি শুরু করে। তো তবুও ওকে বুঝিয়ে বাজিয়ে কোনো রকম মানে ওর চুলগুলো বেঁধে দিতে হয়। আর না চুলগুলো বাঁধলে এখন বর্ষাকাল যতই হোক না কেন ভীষণই গরম লাগে। তো এখন সন্ধেবেলা চলে এসেছি, তো বাজার থেকে দুটো চপ নিয়ে এলাম, দুটোই চপ নিয়ে এসেছি আর সবাই এতে মিলেমিশে খেয়ে নেব। তো মুড়িতে পেঁয়াজ, আর এখানে দেখো ভাত বসিয়ে দিয়েছি, শুধুমাত্র আলু সেদ্ধ ভাত আজকে রাত্রে হবে। ভাতটা বসিয়ে দিয়েছি আর এর ফাঁকে আমরা মুড়ি খেয়ে নিচ্ছি। আর এখন এর আগে কিন্তু দুধটা গরম করে নিয়েছিলাম। আর এইটা গড়াচ্ছি কেন জানো? কারণ কিরণ দুধ খাওয়ার জন্য চিৎকার করতে থাকলো, তাই ভাবলাম ওখানে ফ্যান চলছে, ফ্যানের নিচে দিয়ে দিলে ওটা ঠান্ডা হয়ে যাবে আর কিরণ খেয়ে নেবে। তো যখন জেদ করছে এই সময় একটু দেই, না হলে দুধ খেতে চায় না সেরকমভাবে। তো বন্ধুরা ভিডিওটা এই পর্যন্ত, ফিরে আসবো নতুন ভিডিও। ততক্ষণ সবাই সবার পরিবারকে নিয়ে ভালো থাকবে, সুস্থ থাকবে। তো এখনকার মতো বিদায় নিচ্ছি, টাটা।